হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজ থেকে আমি তোমাদের জন্য নতুন একটি জিকে ক্লাস শুরু করছি, যেটি আসন্ন আমাদের যে বাঁকুড়া কোর্টের ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তার উপর লক্ষ্য করেই এই জিকে ক্লাসগুলো বানানো। তো আমি আজকে প্রথম ক্লাস, এরপর পরপর ক্লাস কিন্তু আসবে। এই যে জিকে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো তোমরা ভালোভাবে একবার দেখে নিও। এগুলো ছাড়াও আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্লে লিস্টে তোমরা চলে যাবে। সেখানে জিকে শর্ট এবং জেনারেল নলেজ বলে দুটো ফোল্ডার কিন্তু রয়েছে। সেখানে গিয়ে তোমরা দেখবে সেখানেও প্রচুর জিকের আলোচনা কিন্তু করা রয়েছে। সে প্রশ্নগুলোও তোমরা কিন্তু দেখে নিও, পরীক্ষাতে কিন্তু তোমাদের সেগুলো কাজে আসবে। তো বেশি আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি চলো শুরু করি, এবং ক্লাসটি অবশ্যই তোমরা মন দিয়ে দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। তো চলো আমি প্রথম প্রশ্ন চলে আসি। প্রথম প্রশ্নে দেখো রয়েছে, কোন সংবাদপত্র প্রথম বয়কট ঘোষণা করেছিল? সর্বপ্রথম বয়কটের ঘোষণা কোন সংবাদপত্রে করা হয়েছিল? প্রথমেই বলি বয়কট কেন করা হয়েছিল না, 1905 খ্রিস্টাব্দ কী হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। সেই বঙ্গভঙ্গের প্রতিবাদ জানানোর জন্য বয়কট কিন্তু করা হয়েছিল। তো এই বয়কটের ঘোষণা সর্বপ্রথম সঞ্জীবনী যে পত্রিকা, সেই সঞ্জীবনী পত্রিকাতে দেওয়া হয়েছিল। এর সাথে তোমরা খেয়াল রাখবে এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। তোমাদের যাদের প্রয়োজন তারা খাতাতে কিন্তু এই বিষয়গুলো একটু নোট করে নিও। আমি একটি প্রশ্নের সাথেও আবার অনেক কিন্তু ইনফরমেশন তোমাদের দেব, সুতরাং যাদের প্রয়োজন সেগুলো কিন্তু খাতাতে নোট করে নিও। তো বললাম সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। এখানে এই যে যুগান্তর পত্রিকা, এই যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। হরিজন যে পত্রিকা, সবাই জানো এই হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। এবং বেঙ্গল গেজেট, এই বেঙ্গল গেজেট ইনার সম্পাদক ছিলেন জেমস অগাস্তান হিকি। এখানে এই বেঙ্গল গেজেট হলো ভারতবর্ষের প্রথম সংবাদ পত্রিকা, এটিও কিন্তু খেয়াল রাখবে। চলো পরের প্রশ্নে চলে যাই। ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? তো আমাদের যে ভারতবর্ষের নর্থ ইস্টে এখানে 7টি রাজ্য রয়েছে, যেগুলোকে একত্রে আমরা কি বলি, 7 সিস্টার বলা হয়। তো এখানে তার মধ্যে একটি রাজধানী মানে রাজ্য হলো এখানে ত্রিপুরা। তো এখানে তার রাজধানীর নাম চেয়েছে, তার রাজধানীর নাম হয়ে গেল আগরতলা। এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে, ইম্ফল হয়ে গেল মণিপুরের রাজধানী, দেরাদুন হয়ে গেল উত্তরাখণ্ডের রাজধানী, এবং শিলং হয়ে গেল আমাদের মেঘালয়ের রাজধানী। পরের প্রশ্নে চলে যাই। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? 4টে অপশান দেওয়া রয়েছে। দেখো এই বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন, তার নাম হয়ে গেল মোহন যাদব। কিছুদিন আগেই মধ্যপ্রদেশে কিন্তু নির্বাচন হয়েছে, সেখানে তোমরা জানো যে ভারতীয় জনতা পার্টি তারা জয়লাভ করেছেন। তো তার যেখানে মুখ্যমন্ত্রী সেটা হলো মোহন যাদব। এখানেই যে ভজনলাল শর্মা ইনি হয়ে গেলেন রাজস্থানের কিন্তু মুখ্যমন্ত্রী। এবং এই শিবরাজ সিং চৌহান ইনি কিন্তু এই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি বর্তমানে কিন্তু এমপি হয়ে গেছেন। পরের প্রশ্নে চলে যাই। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম চেয়েছে, 4টে অপশান দেওয়া রয়েছে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট। দেখো সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটাও কিন্তু খেয়াল রাখবে NaHCO3। এই সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বলি কি না, খাবার সোডা বলা হয়। এখানে অপশান চেয়েছে কাপড় কাচার সোডা, অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটকে আমরা কাপড় কাচার সোডা বলি। এর সংকেতটিও মনে রাখবে Na2CO3। এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড দেওয়া রয়েছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি? CaO। এই ক্যালসিয়াম অক্সাইড হলো আমাদের যে শুষ্ক চুন হয় সেই শুষ্ক চুন। পরের প্রশ্ন, দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন, এর অ্যান্সার হয়ে যাবে সম্রাট আকবর। কিন্তু মনে রাখবে দিন ই ইলাহি
যে ধর্মমত, তার যে প্রথম হিন্দু যিনি এই ধর্মমতটি গ্রহণ করেছিলেন তিনি হলেন বীরবল। আকবরের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন বীরবল, তিনি প্রথম হিন্দু যিনি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, 1925 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেন? দেখো এটি কিন্তু খুবই একটি ট্রিকি প্রশ্ন, এটি তোমরা যারা জানো তারাই পারবে, অথচ কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুবই সহজ। 1925 সালের আগে যে অধিবেশন হয়েছিল সেটি হয়েছিল 1924 সালে। এই 1924 সালে অধিবেশনটি এটি হয়েছিল কর্ণাটকের বেলগাঁওয়ে। কর্ণাটকের বেলগাঁওয়ে এই যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? সেখানে সভাপতিত্ব করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপরে 1925 সালের যে অধিবেশন হয় সেটি কোথায় হয়েছিল? সেটি হয়েছিল কানপুরে, এবং এই কানপুর অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হয়ে গেলেন সরোজিনী নাইডু। হ্যাঁ, ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। এছাড়াও 1917 সালে যে অধিবেশন হয়েছিল যেখানে যিনি সভাপতিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত, ইনি ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন রয়েছে, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? শেখ আবদুল্লাহ, জয়নুল আবেদিন, মোহাম্মদ বিন তুগলক নাকি কনিষ্ক? তো এখানে চেয়েছে আমাদের কাশ্মীরের আকবর, এটি হলো একটি স্ট্র্যাটেজিকের প্রশ্ন, এর অ্যান্সার হয়ে যাবে জয়নুল আবেদিন। এখানে এই যে শেখ আবদুল্লাহ রয়েছেন ইনাকে বলা হয় কাশ্মীরের শের বা শের ই কাশ্মীর। তো এই দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর এবং শেখ আবদুল্লাহকে বলা হয় শের ই কাশ্মীর। পরের প্রশ্ন, অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? এই যে অঙ্কর ভাট মন্দির এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কম্বোডিয়াতে। কম্বোডিয়াতে এটি একটি হিন্দু মন্দির এবং এখানে বিষ্ণুর উপাসনা করা হয়। তো এই মন্দিরটি কিন্তু নির্মাণ করিয়েছিলেন একজন ভারতীয় রাজা যার নাম হলো দ্বিতীয় সূর্যবর্মন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়, মানে কবে তুলে নেওয়া হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু কখন হয়েছিল? না 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, যেখানে ইংরেজদের প্রতি যে গান্ধীজি ডাক দিয়েছিলেন সহায়তা না করার জন্য। তো এটি ছিল একটি অহিংস আন্দোলন, কিন্তু কি হয়েছিল না 1922 খ্রিস্টাব্দে, এখানে অ্যান্সারটা আমি প্রথমে বলে দিই, অ্যান্সার হয়ে গেল 1922-এর 11ই ফেব্রুয়ারি। এই যে আন্দোলন প্রত্যাহার করার পেছনে কারণ ছিল না চৌরি চৌরা ঘটনা, এটাও কিন্তু পড়ে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, সেটি হলো চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। যে গোরক্ষপুর আছে, সেই গোরখপুরে যে সমস্ত উত্তেজিত জনতা কী করেছিল না একটি পুলিশ যে ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পকে পুড়িয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেখানে প্রায় 20-22 জন পুলিশকর্মী মারা গিয়েছিল এবং ব্যাপক একটা হিংসার রূপ নিয়ে নেয়, যার ফলত গান্ধীজি দেখেন যে যখন এটা হিংসাত্মক একটা আন্দোলনে পরিণত হচ্ছে তখন তিনি এই আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেন। পরের প্রশ্ন দেখো, কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? অপশান দেওয়া রয়েছে পেড্ডন, কৃষ্ণদেব রায়া, হোমার নাকি বাক্কু। তো এর অ্যান্সার হয়ে যাবে পেড্ডন। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পেড্ডনকে। পরের প্রশ্ন, 2024 পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো 2024 যে পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ সেটি আয়োজিত হয়েছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তোমরা জানো এখানে আমাদের ভারতবর্ষ এটি চ্যাম্পিয়ন হয় এবং এর যে রানার্স আপ সেটি হয়েছিল দক্ষিণ আফ্রিকা, এবং এটি আয়োজিত করা হয়েছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তো এখানে যে ফাইনাল ম্যাচটি হয়েছিল ভারত ভার্সেস সাউথ আফ্রিকার, সেখানে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি, এবং যিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। পরের প্রশ্ন, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
চারটে অপশান দেওয়া রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কালিম্পং নাকি দার্জিলিং। তো আমাদের যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটি হয়ে গেল দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। এই 6টি ন্যাশনাল পার্কের মধ্যে আলিপুরদুয়ারে রয়েছে 2টো ন্যাশনাল পার্ক, জলপাইগুড়িতে রয়েছে 1টি ন্যাশনাল পার্ক, এরপর দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে 2টো ন্যাশনাল পার্ক এবং সাউথ 24 পরগনাতে রয়েছে 1টি ন্যাশনাল পার্ক। আলিপুরদুয়ারে যে 2টো ন্যাশনাল পার্ক রয়েছে, একটি হলো বুকসা ন্যাশনাল পার্ক এবং অপরটি হলো যেখানে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায়, অর্থাৎ জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলপাইগুড়িতে যে ন্যাশনাল পার্কটি দেখতে পাওয়া যায় সেটি হলো গরুমারা ন্যাশনাল পার্ক। দার্জিলিংয়ে 2টো ন্যাশনাল পার্ক রয়েছে, একটি হলো নেওড়া ভ্যালি যেটি এখানে রয়েছে এবং অপরটি হলো শৃঙ্গালীলা। এবং সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় তোমরা সবাই জানো সবচেয়ে বড় যে ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গের, সেটি হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক অবস্থিত। তো এই 6টি ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট 6টি ন্যাশনাল পার্কই, এটি কিন্তু খেয়াল রাখবে। এবং আবার বলে রাখি, এখানে যদি পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভের কথা বলে, তাহলে পশ্চিমবঙ্গে 2টো টাইগার রিজার্ভ রয়েছে, একটি হলো বুকসা টাইগার রিজার্ভ এবং আরেকটি সেটি হলো সুন্দরবন। এই 2টো এখানে আমাদের যে টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে। পরের প্রশ্ন, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তো দেখো এখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল অপশানে দেওয়া রয়েছে। পাকিস্তানের যে জাতীয় খেলা সেটি হলো কি না হকি। পাকিস্তানের জাতীয় খেলা হকি। শ্রীলঙ্কা জাতীয় খেলা হলো ভলিবল। তৃতীয় রয়েছে ভুটান, এখানে অপশান হয়ে যাবে মানে অ্যান্সার হয়ে যাবে ভুটান। তীরন্দাজি হচ্ছে ভুটানের জাতীয় খেলা। আর নেপাল দেশেরও যে জাতীয় খেলা সেটিও হয়ে যাবে ভলিবল। পরের প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তো এখানে অপশানে রয়েছে গোপাল, বল্লাল সেন, অশোক নাকি লক্ষণ সেন। তো কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। ইনি সেন বংশের একজন খুবই গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। তো সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তো এনার এই বল্লাল সেনের 2টো খুবই বিখ্যাত গ্রন্থ রয়েছে উল্লেখযোগ্য, যার নাম হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর। এই সেন বংশেরই একজন খুবই বিখ্যাত রাজা ছিলেন যার নাম হচ্ছে লক্ষণ সেন। তো এই লক্ষণ সেনের সভাকবির নামও কিন্তু তোমরা খেয়াল রেখে দেবে, যার নাম হলো কবি জয়দেব। কবি জয়দেবের খুব বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে যার নাম হলো গীত গোবিন্দম, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ এখানে চেয়েছে। দেখো প্রথম অপশান রয়েছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। রক্তে 3 ধরনের আমরা এখানে রক্তকণিকা পাই, একটি হলো লোহিত রক্তকণিকা, একটি হলো শ্বেত রক্তকণিকা, একটি হলো অনুচক্রিকা। তো রক্ত জমাট বাঁধতে আমাদের সাহায্য করে কে? অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য আমাদের করে। এরপরে পরের প্রশ্ন দেখো, রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ করা কার? আমাদের যে শ্বেত রক্তকণিকা রয়েছে, সেই শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ প্রতিরোধ করা। 3 নম্বরে রয়েছে অক্সিজেন পরিবহন করা, সেটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমাদের রক্তের যে হিমোগ্লোবিন সেটি কী করে না অক্সিজেন পরিবহন করে। এখানে অক্সি হিমোগ্লোবিন এই কণাটি হয় এবং যেটি সহজেই রক্ত পরিবহন করতে পারে। পরের প্রশ্ন দেখো, জাতীয় খেল দিবস কবে পালন করা হয়? এটি কিন্তু ন্যাশনাল স্পোর্ট ডে কবে পালন করা হয় চেয়েছে। 12ই জানুয়ারি এটি জানো, এটি জাতীয় যুব দিবস পালন করা হয়। আমাদের যিনি স্বামী বিবেকানন্দ ছিলেন তার জন্মদিন উপলক্ষে এটি পালন করা হয়। 29শে আগস্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেখানে জাতীয় খেল দিবস আমরা এই দিনটিতে পালন করি। যিনি হকির জাদুকর ছিলেন কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। তার জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু এই যে খেল দিবস সেটি পালন করি। 28শে ফেব্রুয়ারি কি? 28শে ফেব্রুয়ারি আমরা পালন করি জাতীয় সায়েন্স ডে বা ন্যাশনাল সায়েন্স ডে। এটি সিভি রমন, সেই সিভি রমন এই 28শে ফেব্রুয়ারি তারিখে তিনি তার রমন প্রভা যে এফেক্ট সেটি আবিষ্কার করেছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কিন্তু 28শে ফেব্রুয়ারি এই ন্যাশনাল যে সায়েন্স ডে সেটি কিন্তু পালন করি।
পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, চৌঠা ডিসেম্বর আমরা কি পালন করি? চৌঠা ডিসেম্বর পালন করি আমাদের এইডস ডে। পরের প্রশ্নে চলে যাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বতের অংশ? দেখো এখানে দুটো প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। এখানে প্রথমে বলাই রয়েছে যে আনাইমুদি যেটি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে প্রশ্নে যদি আসে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটি হলো আনাইমুদি। আচ্ছা, আমাদের ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সেটি হলো গডউইন অস্টিন বা কেটু। যদিও বর্তমানে এটি কিন্তু পাক অকুপাইড যে কাশ্মীর সেখানেও রয়েছে, কিন্তু যদি তোমাদের অপশানে আসে কেটু, অবশ্যই কেটু হবে। যদি অপশানে কেটু না থাকে সেক্ষেত্রে অবশ্যই থাকবে সেটি হলো কাঞ্চনজঙ্ঘা, সেক্ষেত্রে হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখো প্রশ্ন ফিরে আসি। এখানে চেয়েছে যে আনাইমুদি কোন পর্বতের অংশ? নীলগিরি, আন্নামালাই, সতপুরা নাকি কার্ডামম? অ্যান্সার হয়ে যাবে আন্নামালাই। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এখানে এই যে নীলগিরি পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। সতপুরা, এই সতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। ঠিক আছে, এরপর চলে আসি পরের প্রশ্নে। তেজস্ক্রিয়তার এসআই একক কি? এখানে এসআই একক চেয়েছে, এর অ্যান্সার হয়ে যাবে বেকারেল। এখানে দেখো জুল কিসের একক? জুল হচ্ছে কার্যর একক। হেনরি এবং টেসলা, হেনরি কিসের একক? হেনরি হলো ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশের একক হলো হেনরি। এবং টেসলা, এই টেসলা হলো ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বা চৌম্বক ক্ষেত্রের যে ঘনত্ব তার একক। পরের প্রশ্ন দেখো। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন উৎসেচক নিঃসৃত হয়? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্টাইন নাকি এদের মধ্যে কেউ না? এটি কিন্তু খুব একটি ভালো প্রশ্ন। এখানে কিন্তু আলফা কোষ বলা রয়েছে। আমরা সবাই জানি যে অগ্ন্যাশয়ের যে বিটা কোষ, সেই বিটা কোষ থেকে যেটি নিঃসৃত হয় সেটির নাম হলো ইনসুলিন। এখানে চেয়েছে আলফা কোষ, আলফা কোষ থেকে যে উৎসেচক নিঃসৃত হয় তার নাম হলো গ্লুকাগন। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং এই যে সোমাটোস্টাইন, এটি অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। তো অগ্ন্যাশয়ের তিনটে কোষ থেকে তিনটে আলাদা আলাদা উৎসেচক নিঃসৃত হয়। কোন কোষ থেকে কী নিঃসৃত হয় সেখানে বলে দিলাম। পরের প্রশ্ন। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ? দেখো এখানে অপশান রয়েছে তামা ও টিন, তামা ও জিঙ্ক, আয়রন ও লেড, লেড এবং সীসা। তো ব্রোঞ্জ এটি কোন ধাতুর মিশ্রণ? এটিকে মনে রাখার জন্য একটি ট্রিক্স রয়েছে, সেটি হলো বোতাম টি। বোতাম টি। বো কথার অর্থ হলো ব্রোঞ্জ, তাম কথার অর্থ হলো তামা, টি কথার অর্থ হলো টিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তামা এবং টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ। তামা এবং জিঙ্ক এটি কার মিশ্রণ? এটির মিশ্রণকে বলা হয় পিতল। পিতল, পিতল কথাটিরও একটি শর্ট ট্রিক রয়েছে বা এটি মনে রাখার, সেটি হলো পিতাজি। পিতাজি। পি মানে হলো পিতল, তা মানে হলো তামা এবং জি মানে হলো জিঙ্ক। পরের প্রশ্ন। স্কারভি কোন রোগ? আচ্ছা, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এ, বি, সি নাকি ই? দেখো ভিটামিন এ, এই ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। ভিটামিন বি, এখানে বি অ্যাকচুয়ালি অনেকগুলো ভিটামিনের বি কমপ্লেক্স থাকে। ভিটামিন বিতে, বি কমপ্লেক্সে মোট 8টি ভিটামিন থাকে। এটাও মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন আসে যে ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলো মোট ভিটামিন থাকে? 8টি। আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। পরের প্রশ্ন। নাবার্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রথমেই জেনে রাখো এই নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি? নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আরেকবার বলি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1981 খ্রিস্টাব্দের অ্যাক্ট অনুযায়ী 1982 খ্রিস্টাব্দে। এবং এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি কমিটির সুপারিশে, তার নাম হলো বি শিবরামন কমিটি। বি শিবরামন কমিটি।
এই বি শিবরামন কমিটির সুপারিশে 1981 অ্যাক্ট অনুযায়ী 1982-তে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো মুম্বাইয়ে। পরের প্রশ্ন, IRDA এর সদর দপ্তর কোথায়? এই IRDA যে কথাটি রয়েছে এর ফুল ফর্ম প্রথমে জেনে নাও। এর ফুল ফর্ম হলো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার চেয়েছে, এর হেডকোয়ার্টার হয়ে যাবে হায়দ্রাবাদ অ্যান্সার। IRDA এর মূল কাজ হলো ভারতের যে সমস্ত যে ইন্স্যুরেন্সের পারপাসে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করা, তাদের হেড। যেমন ভারতীয় ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, সেরকমই এখানে যে সমস্ত ইন্স্যুরেন্সের পারপাসে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে তাদেরকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা এই IRDA এর কাজ। পরের প্রশ্ন, সুপার কম্পিউটারের কর্মদক্ষতা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? এটি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে অপশান দেওয়া রয়েছে টেরাবাইট, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, ফ্লপস আর গিগাবাইট পার সেকেন্ড। তো সুপার কম্পিউটার যে রয়েছে তার যে কর্মদক্ষতা সেটি পরিমাপ করা হয় ফ্লপস, এই ফ্লপসের সাহায্যে। এই যে ফ্লপস কথাটি এর যে সম্পূর্ণ নামও জেনে রাখা প্রয়োজন। এই ফ্লপস কথার সম্পূর্ণ অর্থ হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। তো ভারতের যে সুপার কম্পিউটার, প্রথম যে সুপার কম্পিউটার ছিল তার নাম ছিল পরম, এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এরপর পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন, একটি ডিভিডি স্টোরেজ ক্ষমতা কত? 4.7 GB, 5.8 GB, 32 GB নাকি 8 GB? তো এই যে ডিভিডি রয়েছে এই ডিভিডির ফুল ফর্ম কি? ডিভিডির ফুল ফর্ম হয়ে গেল ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তো ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্কও অনেক সময় বলা হয়। তো এর যে স্টোরেজ ক্ষমতা সেটি হয়ে যাবে 4.7 GB। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে আমি 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের যে ভিডিওটি ভালো লেগেছে। যে সমস্ত ইনফরমেশানগুলো দিলাম সেগুলো কিন্তু খাতায় লিখে রেখো, যেগুলো পরে তোমাদের কিন্তু অন্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে দেবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে নেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেননা এরপরে আরও নতুন নতুন ক্লাস আসছে। জিকে ছাড়াও আমি চেষ্টা করব তোমাদেরকে ম্যাথ নিয়েও কিছু প্রশ্নের আলোচনা করার। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ।